নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলি, যদি এই বিষয়ে ক্লাস চলাকালীন তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে বা ডাউট থাকে, সেটি কিন্তু অবশ্যই তোমরা আমাকে বলবে, যাতে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দিতে পারো। ঠিক আছে? তো চলো ক্লাস শুরু করে নিই। ক্লাস শুরু করার আগে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ব। তো চলো দেখে নিই উক্তিটা কি দেওয়া আছে এখানে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার আমার স্ক্রিনটা। তো দেখো এখানে লেখা আছে, শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয়, আত্মবিশ্বাস আশা জাগায়, আশা শান্তির জন্ম দেয়। কে বলেছেন এই উক্তিটা? বলেছেন কনফুসিয়াস। তো এই উক্তিটিকেই তিনি কেন বলেছেন এবং এর ভিতরে যে একটা গভীর অর্থ থাকে, সেই অর্থটা আমরা জানবো। তো আমি একটু ব্যাখ্যা করে বলছি, তোমরা শোনো। শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না, বরং তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায়। যখন একজন মানুষ শিক্ষিত হয়, তখন সে নিজের ক্ষমতা ও দক্ষতার উপর আত্মবিশ্বাস অর্জন করে। এই আত্মবিশ্বাসই তাকে আশা ও সাহস যোগায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আর যখন মানুষের মনে আশা আসে, তখন তার মনে শান্তি আসে, কারণ সে জানে পরিশ্রম ও বিশ্বাসের মাধ্যমে সে সফল হতে পারবে। সুতরাং শিক্ষা হলো সেই আলো যা আত্মবিশ্বাস, আশা ও শান্তি, এই তিনটি মূল্যবান গুণের জন্ম দেয়। তাহলে শিক্ষা আমাদের, আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে কি কি পাবো? এক হচ্ছে আত্মবিশ্বাস, 2 নম্বর হচ্ছে আশা, ও 3 নম্বর হচ্ছে শান্তি। এরপর এটা একটু ইংরেজিতে বলে দিই। Education not only provides knowledge but also teaches a person to have faith in themselves. When a person becomes educated, they gain self confidence in their abilities and strength. This confidence fills them with hope and courage to move forward in every situation of life. And when there is hope in one's heart, there comes peace because they believe that with hard work and faith, success is possible. Thus, education is the light that gives rise to confidence, hope, and peace. Three priceless qualities in human life. তো এটা ছিল এর যে গভীর অর্থ, অর্থাৎ ব্যাখ্যা এই কথাটা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে এই যে কনফুসিয়াস যে আহ, উক্তিটি তিনি এখানে বলেছেন, তার সেই উক্তিটির অর্থটা। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের যে মেন টপিক, অভিকর্ষ বল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেখানে আসবো। এবং সেটাকে কিভাবে বুঝবো? একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং নিচে লেখা আছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারে জানতে গেলে আগে জানতে হবে যে অভিকর্ষ বল জিনিসটা কি। তাই তো? তাহলে চলো জেনে নিই যে অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটা কি। দেখো এখানে লেখা আছে ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞা। তো এই অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের সংজ্ঞাটা কি? বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ ন্যাচারাল ফোর্স বাই হুইচ দ্য আর্থ or any other celestial body attracts another object toward itself. In simple words, every object attracts every other object toward itself. This is called the force of gravity. ওকে, বাংলায় কি বলছে?
অভিকর্ষ বল হলো এমন একটি প্রাকৃতিক বল যার দ্বারা পৃথিবী বা অন্য কোনো মহাজাগতিক বস্তু অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। আর একবার বলছি, ভালো করে শুনবে। অভিকর্ষ বল হলো এমন একটি প্রাকৃতিক বল যার দ্বারা পৃথিবী বা অন্য কোনো মহাজাগতিক বস্তু অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। সহজ ভাষায় কি বলা যাবে, আরো সহজ ভাষায়, যে প্রতিটি বস্তু অপর বস্তুকে নিজের দিকে টানে। এটাই হচ্ছে অভিকর্ষ বল, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। প্রতিটি বস্তু অপর বস্তুকে নিজের দিকে টানে। ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপর আমরা উদাহরণ দেখব। গ্র্যাভিটেশনাল ফোর্স বা যেটা আমরা বলছি অভিকর্ষ বল, সেটা আমরা একটু উদাহরণটা দেখে নেব। এই যে এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, তাই তো? তিনটে ছবি কি কি দেখতে পাচ্ছ? এক নম্বর ছবিতে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে উপর দিকে একটা বল ছোড়া হয়েছে। প্রথম এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে ওপর দিকে একটা বল ছোড়া হয়েছে, এবং সেই বলটা কি ওপর দিকে একবার উঠে চলে যাবে আর কি নিচের দিকে কখনোই নামবে না? সেটা তো নয়, নিচের দিকে অবশ্যই আবার ফিরে আসবে। অর্থাৎ একটা বল যখন ওপর দিকে ছুটছি এবং সেই বলটা নিচের দিকে পড়ছে, তো এই যে বলটা নিচের দিকে পড়া, এই পড়াটা কার জন্য হচ্ছে, বা নিচের দিকে কেন পড়ে যাচ্ছে, বলটা একদম উপর দিকে কেন উঠে থাকছে না বা ঝুলে থাকছে না কেন? কারণ হচ্ছে অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। বলটাকে কে টানছে? বলটাকে টানছে পৃথিবী, নিজের দিকে টানছে, নিচের দিকে। তাই ওপর দিকে বল ছুড়লে নিচের দিকে পড়ছে। তাহলে এটা একটা উদাহরণ অভিকর্ষ বলে, যে কি ওপর দিকে কোনো বল যদি ছোড়া হয় সেটা অবশ্যই নিচের দিকে পড়বে। ঠিক আছে। 2 নম্বর ছবিতে তোমরা দেখতে পাবে যে কি পৃথিবীর চারিদিকে কে ঘুরছে? চাঁদ, তাই না? তাহলে এই যে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, চাঁদের সাথে পৃথিবীর কি দড়ি দড়ি আটকানো আছে নাকি? সে তো নেই। তাহলে কি করে ঘুরছে? এই অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এদের এদের দুজনা একে অপরকে অভিকর্ষ বলে টান দিয়ে রেখেছে। এই কারণে কখনোই চাঁদ পৃথিবী থেকে আলাদা হয়ে যায় না, ওই একই কক্ষপথে ঘুরছে। আবার ঠিক সেরকম সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। কেন? এই অভিকর্ষ বল বা মহাকর্ষ বল যেটাকে বলা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স, যের জন্য। ঠিক আছে। যার জন্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, এবং সূর্যের চারিদিকে আমাদের মহাকাশে আরো যে গ্রহগুলো আছে, ঠিক আছে, সেই গ্রহগুলো কিন্তু ঘুরছে। বুঝতে পারছো তো? এরপর দেখবো 3 নম্বর ছবিতে কি রয়েছে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একটা বয়স্ক করে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এটা আবার মনে হবে যে এটা আবার কি করে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল হলো? ও তো নিজে নিজেই হাঁটছে। ঠিক আছে। পৃথিবী, ও তো, কেউ তো ওকে ঠেলে সরিয়েও যাচ্ছে না বা কেউ টানছেও না। এটাই তো ব্যাপার, যে ও এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা যেটাকে অভিকর্ষ বল বলছি, সেই অভিকর্ষ বল আছে বলেই কিন্তু এই লোকটা রাস্তায় হেঁটে যেতে পারছে। যদি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের পৃথিবীতে যদি না থাকতো, অভিকর্ষ বল যদি না থাকতো, তাহলে কি হতো? লোকটা আকাশে উড়ে যেত, বায়ুতে ঘুরে 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 বেড়াতো। ঠিক আছে। হাঁটতেই পারতো না। তাই এই যে মানুষ হাঁটছে, ঠিক আছে, আমরা যে হেঁটে যাচ্ছি, সেটাও কি, সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলের জন্য। ঠিক আছে। যেমন চাঁদে, চাঁদে যখন তোমরা দেখবে মহাকাশচারীরা যায়, ঠিক আছে, সরি চাঁদে বলছি, প্ল্যানেটে যখন যায় বা চাঁদে যখন যদি যায়, তো তখন কি দেখতে পাবে? যে সেখানকার মানুষরা কিন্তু এভাবে হেঁটে চলে বেড়াতে পারে না। ওরা কি করে? একটা দড়ি, তোমাদের বোঝানোর জন্য বলছি, একটা দড়ি কিন্তু তাদের স্পেসশিপের সাথে বেঁধে রাখে এবং উড়ে উড়ে বেড়ায়। যদি দড়িটা ছিঁড়ে যায় তাহলে কি হবে? তারা কিন্তু ওই মহাকাশেই ঘুরে বেড়াবে, তারা আর বাড়ি ফিরতে পারবে না। ঠিক আছে। কারণ ওখানে কি, ওখানে কোনো
গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, অভিকর্ষ বল নেই চাঁদের ভিতরে, ঠিক আছে? তাই ওখানে ঘুরে বেড়ায়, ওরকম করে ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছো? ওরা হাঁটতে পারে না। আর অভিকর্ষ বল আছে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সবাইকে টানছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝতে পারছো? মহাকর্ষ বল যেটাকে বলে। তাহলে এখানে উদাহরণগুলো বুঝে গেলে, এরপর আমরা চলে যাব ডিসকভারি, অর্থাৎ কিভাবে আবিষ্কার হলো, কে এটা আবিষ্কার করলেন এবং কেমন ভাবেই বা সেটা আবিষ্কার হলো, এই গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা একটু জেনে নিন। দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কার্টুনের মতো ছবি, তাই না? এই যে লোকটা বসে রয়েছে, এই লোকটা কে বলো তো? এই লোকটা হলেন স্যার আইজ্যাক নিউটন। ইনি প্রথম গ্র্যাভিটেশনাল ফোর্স আবিষ্কার করেছিলেন, তার সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? তো কেমন ভাবে করেছিলেন? তিনি একদিন একটা আপেল গাছের নিচে বসেছিলেন। তো তারপরে দেখলেন যে গাছ থেকে একটা আপেল মাটিতে পড়ছে। ঠিক আছে? এবার তার মনে, স্যার আইজ্যাক নিউটনের মনে একটা প্রশ্ন এলো যে আপেলটা নিচের দিকে, মানে উপর দিকে না গিয়ে নিচের দিকে কেন পড়ছে? আপেলটা তো উপরের দিকে উঠে যেতেও পারতো, তাহলে নিশ্চয়ই কেউ আপেলটাকে নিচের দিকে টানছে, ওই কারণে নিচের দিকে পড়ছে। তখনই তিনি আবিষ্কার করলেন ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে? অর্থাৎ গ্র্যাভিটেশন অর্থাৎ আমাদের যে অভিকর্ষ বল, সেটা তিনি আবিষ্কার করেছিলেন। দেখো কি লেখা রয়েছে: দ্য কনসেপ্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়াজ গিভেন বাই স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে? অভিকর্ষ বলের ধারণা দেন স্যার আইজ্যাক নিউটন। হি অবজার্ভ দ্যাট অ্যান অ্যাপল fell from a tree and wondered why did it fall downward and not upward. From this thought he discovered the law of gravitation in the 17th century. তিনি লক্ষ্য করেছিলেন একটি আপেল গাছ থেকে নিচে পড়ে এবং ভাবলেন কেন এটি উপরে না গিয়ে নিচে পড়লো। এটা তার ভেতরে প্রশ্ন এসেছিল। এর ফলেই তিনি কি 17 শতকে অভিকর্ষ বলের সূত্র আবিষ্কার করেন। 17 শতকে, ঠিক আছে, 17th সেঞ্চুরিতে আবিষ্কার করেছিলেন কি না, অভিকর্ষ বল। এরপর পরে চলে যাব আমরা, পরে দিচ্ছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। অভিকর্ষ বলের বৈশিষ্ট্যগুলি কি কি? 4টে পয়েন্ট রয়েছে। তো 4টে পয়েন্ট, 4টে পয়েন্ট গুলো কি কি? 4টে পয়েন্ট, 1 নম্বর রয়েছে যে ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন দ্য নেচার। মানে এর নেচার কি? সবাইকে আকর্ষণ করো। অভিকর্ষ বল একে অপরকে, এক একটি বস্তু অপর বস্তুকে কি করে? অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? আকর্ষণ করে, এটি আকর্ষণমূলক বল। সব সময় বস্তু একে অপরকে টানে। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর বলছে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট। এটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? 3 নম্বর, 3 নম্বর বলছে ইট ডিপেন্ডস অন দ্য মেসেজ অফ দ্য অবজেক্ট, গ্রেটার মাস মিন স্ট্রঙ্গার ফোর্স। অর্থাৎ 3 নম্বর বলছে এটি ভরের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো বস্তুর ভর যত বেশি হবে, তার বলও তত বেশি হবে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অভিকর্ষ বল, তত বেশি হবে। অর্থাৎ ধরো একটা উপর থেকে, একতলা বাড়ির ছাদ থেকে তুমি একটা একটা ইটকে ফেললে, ঠিক আছে? তার যত ভর হবে, একই সাথে যদি তুমি যদি একটা বড় একদম একটা লোহার লোহার কোন একটা ইটের থেকে অনেক ভারী একটা লোহার কোনো বস্তু ফেলো, তাহলে কোনটা বেশি তাড়াতাড়ি পড়বে এবং কোন অভিকর্ষ বল কোনটার উপর বেশি প্রয়োগ করবে? অবশ্যই লোহার ওই বড় ইটের থেকেও বড় বস্তুটার উপর। ঠিক আছে? এটাই বলে দিতেছে। 4 নম্বর বলছে ইট ইজ ইউনিভার্সাল, এভরি পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স ইজ এফেক্টেড বাই ইট। এটি সর্বজনীন, মহাবিশ্বের প্রতিটি কণা এই বল দ্বারা প্রভাবিত। সবাই, যত কিছু চোখে দেখতে হবে, সবাই কিন্তু এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা প্রভাবিত হয়, এফেক্টেড। ঠিক আছে? পরের প্রশ্ন কি, পরের কি রয়েছে দেখি। এরপর রয়েছে
যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। ত্বরণ কি বলছে? দ্য অ্যাক্সেলারেশন উইথ হুইচ অবজেক্ট ফল টুয়ার্ড দ্য আর্থ সেন্টার ইজ কল্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ইটস ভ্যালু ইজ 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। It means that every second the velocity of a freely falling object increases by 9.8 meters per second. বাংলায় কি বলছে? পৃথিবীর কেন্দ্রের দিকে টানার জন্য বস্তু যে ত্বরণে পড়ে তাকে অভিকর্ষ ত্বরণ বলো। এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ডে স্কোয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে বস্তুটির গতিবেগ উপর থেকে যদি ফেলা হয়, বস্তুটির গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে যখন তা উপর থেকে নিচের দিকে পড়ে। ঠিক আছে, এখানে কিছুই বোঝার নেই, খুব সহজ। এটা এখানে বুঝতে হবে যে শুধুমাত্র প্রতি সেকেন্ডে বস্তুটির গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে যখন তা উপর থেকে নিচের দিকে পড়বে। বুঝতে পারলে? পরেরটায় চলে গেলাম, ইম্পর্টেন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। অভিকর্ষ বলের গুরুত্ব। কি কি গুরুত্ব রয়েছে, কি কি দরকারে কাজে লাগে, কত কাজে লাগে সেগুলো তোমরা নিজেরাই জানো, তা আমি বলে দিই কিছু কিছু। উই ক্যান স্ট্যান্ড অন আর্থ সারফেস বিকজ অফ গ্র্যাভিটি। আমরা পৃথিবীর উপর স্থির থাকতে পারি এই বলের কারণে। যেমন দেখলাম একটা মানুষ হেঁটে যাচ্ছে, বয়স্ক মানুষ, দাঁড়িয়ে থাকতে পারছে, বসতে পারছে, খেলতে পারছে, উঠতে পারছে, সবকিছু করতে পারছে। কার জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। এবং এবং সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কার? সেটা হচ্ছে আর্থের, পৃথিবী। The moon and planets revolve in their orbits due to gravity. চাঁদ ও গ্রহগুলো কক্ষপথে ঘুরতে পারে অভিকর্ষ বলের জন্য, দেখালাম। অন্যান্য গ্রহ, উপগ্রহ, পৃথিবীর চারিদিকে চাঁদ, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে কার জন্য? এটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। ঠিক আছে, যদি চাঁদ না ঘুরতো কত, অনেক কিছু হতো না। ঠিক আছে, আবার পৃথিবী যদি না ঘুরতো অনেক কিছু হতো না, জানো, তাই তো? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কতটা দরকারি বুঝতে পারছো। তা বলছে ইট কজেস টাইডস ইন ওশেন, এটি সমুদ্রের জোয়ার ভাটা সৃষ্টি করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং 4 নম্বর বলছে এটি আমাদের ওজন নির্ধারণ করে, ইট ডিটারমাইন্স আওয়ার ওয়েট। ঠিক আছে, যখন তুমি চাঁদে যাবে সেখানে গেলে তুমি তোমার ওজন বুঝতে পারবে না, কতটা একদম কাগজের মতো মনে হবে চাঁদে গেলে। কিন্তু পৃথিবীতে থাকলে একমাত্র কি হয় না, আমাদের ওজন কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এটা হলো গুরুত্বগুলো। এরপর আমরা চলে আসবো এক্সাম্পল, একটা উদাহরণ দিই কিভাবে যে অভিকর্ষ বল মাপা হয়। বলছে যদি কোনো বস্তু, ইফ এন অবজেক্ট হ্যাজ এ মাস অফ 10 কেজি, দেন ইটস ওয়েট অন আর্থ উইল বি 10 × 9.8 ইজ ইকুয়াল টু 98 নিউটন। ওকে, যদি কোনো বস্তুর ভর 10 কেজি হয় তাহলে পৃথিবীতে তার ওজন কত হবে? 9.8 নিউটন। ঠিক আছে, এক্সাম্পলটা বুঝতে পারলে? এরপর প্র্যাকটিক্যাল এফেক্টস অফ গ্র্যাভিটি। প্র্যাকটিক্যাল এফেক্ট অর্থাৎ অভিকর্ষ বলের বাস্তব প্রভাব কোথায় কোথায় হচ্ছে, ওই উদাহরণের মতনই। একবার দেখে নাও। 1 নম্বর ছবিতে হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা একটা। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, সেটা একটা। উপরে বল ছুড়ে দিচ্ছে, সেটা নিচের দিকে পড়ছে, সেটা একটা। মানুষ হাঁটতে পারছে, দাঁড়িয়ে থাকতে পারছে রাস্তায়। ঠিক আছে, এই যে করতে, এগুলো করতে পারছে, এগুলো কিন্তু কি? এগুলো কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের বাস্তব প্রভাব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এতক্ষণ অব্দি বুঝিয়ে দিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স। এরপরে একটু দেখিয়ে দিই গ্র্যাভিটেশনাল ফোর্সটা। তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা একটু দেখায় যে কিভাবে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ কিভাবে ঘুরছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছ। দেখো, এইটা হচ্ছে সূর্য, সান, আর এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, একটু জুম করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। ইয়েস। তো দেখো, এবার আমি যখন স্টার্ট করব তখন কিভাবে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং কেন ঘুরছে, এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে, স্টার্ট করে দিই, এই দেখো, ঘুরছে।
তো এই যে ঘুরছে, তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবী দেখো, পৃথিবীর সামনে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ পৃথিবী কিন্তু সূর্যকে অভিকর্ষ বল বলে টানছে, আবার সূর্য পৃথিবীকে ঠিক একই পরিমাণ অভিকর্ষ বলে টানছে, তাই কিন্তু সূর্যের চারিদিকে এভাবে ঘুরছে। দেখো, যখনই এখানে আসবে তখন এটা 365 হয়ে যাবে। দেখো 365 হয়ে গেল, তার মানে 1 বছর হয়ে গেল, আবার ঘুরছে। বুঝতে পারছো? তাহলে এটা হলো সূর্যের চারিদিকে কিভাবে পৃথিবী ঘুরছে। এটা কিসের জন্য ঘুরছে? অভিকর্ষ বল। এটা ক্লিয়ার করে দিই, অভিকর্ষ বল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তাহলে বুঝতে পারলে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এটা এখানে দেখতে পাবে, দেখো তীর চিহ্ন দিয়ে একে অপরের দিকে কি করছে, একে অপরকে অভিকর্ষ বলে গ্র্যাভিটেশনাল ফোর্সে টানছে। এরপর আমি দেখাই দ্বিতীয়টা, দেখো চাঁদ কিভাবে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং সঙ্গে সঙ্গে পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে। দেখো, এই যে মুন, পিঙ্ক কালারের যেটা কক্ষপথ যেটা তৈরি করছে সেটা, তো চাঁদও ঠিক একই ভাবে পৃথিবীর চারিদিকে ঘুরছে। ঠিক আছে, চাঁদের যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, তাই চাঁদের চারিদিকে কেউ ঘোরে না। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারপরে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই কিন্তু সূর্যের চারিদিকে পৃথিবীর চারিদিকে কিন্তু ঘুরছে সবাই, তাই না? চাঁদের নেই, তাই চাঁদের ঘোরে না। তাই বললাম চাঁদের মধ্যে তুমি যদি যাও, তুমি তোমার ওজন বুঝতে পারবে না, সেরকম দাঁড়িয়ে থাকতে পারবে না, উড়ে চলে যাবে। তাহলে বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমাদের মহাকাশে কিন্তু গ্র্যাভিটেশনাল কাজ করছে। ঠিক আছে, এটা খুবই সহজ, দেখিয়ে দিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নেব। ঠিক আছে, একটা ওয়ার্ড ওয়াল করে নিই, ছোট্ট একটা ওয়ার্ড ওয়াল করে নেবো। আশা করি তোমরা বুঝতে পারলে, তাই তো? যে কি 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 জানলে বলো তো, আমি একটু রিভাইজ করে দিই। প্রথমে জানলে অভিকর্ষ বল কাকে বলে, সংজ্ঞা, তাই না? তারপরে অভিকর্ষ বলের উদাহরণ জানলে। তারপরে কি জানলে? বলো বলো বলো। তারপরে জানলে অভিকর্ষ বল কে আবিষ্কার করেন, কবে আবিষ্কার করেন এবং কেমন ভাবে আবিষ্কার করেন, একটা গল্প বললাম, স্যার আইজ্যাক নিউটনের। তারপরে কি জানলে? তারপরে জানলেন অভিকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো জানলেন। তারপরে জানলে পৃথিবীর অভিকর্ষ বলের ত্বরণ কত, মানটা কত। ঠিক আছে, অভিকর্ষ বলের গুরুত্ব কি, সেটাও জানতে পারলে। আর কি কি জানলে? উদাহরণ দিয়ে বুঝতে পারলে যে কোনো এক পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 10 কেজি হয়, তাহলে তার কোনো একটা বস্তু 10 কেজি ওজন হলে পৃথিবীতে তার ওজন কত। ঠিক আছে, যত হবে 9.8 দিয়ে গুণ করতে হবে। যদি 20 হয়, 20-র সাথে 9.8, যদি 30 হয়, 30 × 9.8, এইভাবে গুণ করলেই তার ওজন কিন্তু পৃথিবীতে পাওয়া যাবে। তারপরে আর কি জানলে? অভিকর্ষ বলের বাস্তব প্রভাবগুলো জানলো, কোথায় কোথায় বাস্তব প্রভাব, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে, সেগুলো কিন্তু বুঝতে তোমরা পেরেছো আশা করছি। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এরপর চলো দেখি তোমরা কতটা বুঝতে পারলে। তার জন্য একটা ওয়ার্ড ওয়াল করে নিই, ওয়ার্ড ওয়াল একটা ছোট্ট করে করে নিই। দেখো, এখানে কি লেখা আছে? এখানে লেখা রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। ঠিক আছে, তো দেখো দেখতে পাচ্ছ লেখা রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল। চলো স্টার্ট করি। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, হু ডিসকভার্ড দ্য ল অফ গ্র্যাভিটেশন? কে অভিকর্ষ বলের সূত্র আবিষ্কার করেন? আলবার্ট আইনস্টাইন না স্যার আইজ্যাক নিউটন? বলো তো। আমি এর উত্তর কিন্তু, আমি কিন্তু এটা তোমাদের পড়িয়েছি। বলো, বলার চেষ্টা করো। এটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। ওকে, রাইট, একদম কারেক্ট। পরের প্রশ্ন, হোয়াট কজেস অ্যান অবজেক্ট টু ফল টু দ্য গ্রাউন্ড হোয়েন ড্রপ? কোন বলের কারণে বস্তু মাটিতে পড়ে যায়? বলো তো। ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল,
গ্র্যাভিটেশনাল ফোর্স অভিকর্ষ বল। বলো বলো বলো, চেষ্টা করো। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল। ওকে, কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভ্যালু অফ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ ইজ, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না 8.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনটা? এইটা হবে, তাই না? 9.8 মিটার পার সেকেন্ডে স্কোয়ার। কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ, অভিকর্ষ বল সর্বদা রিপালসিভ বিকর্ষণমূলক, অ্যাট্রাকটিভ আকর্ষণমূলক। বলো তো কি হয়? অভিকর্ষ বল একটি বস্তু অপর বস্তুকে বিকর্ষণ করে, একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, না আকর্ষণ করে? আকর্ষণমূলক, তাই না? অর্থাৎ আকর্ষণ করে। অভিকর্ষ বলের সংজ্ঞাতে আমরা পড়েছি, একটি বস্তু, পৃথিবীতে একটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে। ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ বিকজ অফ, মানে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন বলের কারণে? কোন বলের কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে? গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল, না ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল? বলো তো কোন বলের প্রভাবে ঘোরে? দেখলাম আমরা, সিমুলেশনে দেখলাম, তাই তো? কোন বলের প্রভাবে? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলের প্রভাবে। কারেক্ট। চলো দেখে নি একবার, উত্তরগুলো দেখে নি, সব ঠিকঠাক আছে কিনা দেখো। হ্যাঁ, একেরটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে বুঝতে পারলে যে তোমরা উত্তরগুলো খুব সুন্দর দিয়েছো, তুমি চেষ্টা করবে আরো ভালোভাবে বোঝার, ক্লাসটা শোনার। ঠিক আছে, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, তো আশা করছি বুঝতে পারলে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের যেটা মেন টপিক, অভিকর্ষ বল। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।